বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, দেশের জনগণের কাছে 18 কোটি মানুষের কাছে আস্থা, বিশ্বাস এবং ভরসার একটা জায়গা। গতকালকে সেনা সদরে একজন মেজর জেনারেল যে বক্তব্য দিয়েছেন, ইনসাফ এবং ন্যায়ের পক্ষে সেনাবাহিনী কম্প্রোমাইজ করবে না, আমরা সেনাবাহিনীর সেই বক্তব্যকে সাধুবাদ জানাই। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফেসিবাদী আমলে 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা স্বৈরাচার আদেশে যারা গুম, খুন, আয়নাগরের মতো জায়গাতে নির্যাতনের সাথে জড়িত ছিল, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছে, সেই সেনাবাহিনীর সদস্যদের এবং পুলিশ সদস্য যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি। আমরা সেনাবাহিনীর সেই বক্তব্যকে যেভাবে সাধুবাদ জানাই, একইভাবে আমরা জানাতে চাই, সেনাবাহিনী বলেছেন অভিযুক্ত 14 জনকে তারা হেফাজতে নিয়েছে, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেয়েছি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিভিন্ন নেতারা, অনেক মন্ত্রী, এমপি, অনেক ডিসিএসপি যারা এদেশের জনগণের বুকে গুলি ছেড়েছিল, সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়ে পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো, শুধু সেনা হেফাজতে নয়, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই 14 জন অফিসারকে আগামী 72 ঘন্টার মধ্যে আদালতে জায়গায় প্রেরণ করতে হবে। নাহলে আমরা যে শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি অভ্যুত্থানের পরে, সেই ফাঁকি রয়ে যাবে। একই সাথে আমরা বলতে চাই, এই যে আজ আমরা পিছনে আমাদের আলোকচিত্র রয়েছে, সেখানে রাষ্ট্রীয়ভাবে প্রায় 600 জনের অধিক মানুষকে গুম করা হয়েছে। আমরা সেনাবাহিনীর কথা বলছি, অন্যদিকে আমরা এমন এক কর্মকর্তা রয়েছে পুলিশের এএসপি, যিনি অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, র্যাবের কর্মকর্তা ছিলেন আলেফ উদ্দিন, যিনি একজনকে গ্রেপ্তার করেছেন, তাকে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে সবে কদরের রাতে তাকে দর্শন করা হয়েছিল। সেই পুলিশ কর্মকর্তা এখনো আমি মনে করি পুলিশ হেডকোয়ার্টার রয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল পুলিশদেরকে গ্রেপ্তার দাবি জানাই। আমরা দেখতে পেয়েছি এখনো সচিবালয়ে কিন্তু এখনো আওয়ামী লীগের তারা রয়ে গেছে। সচিবালয় থেকে আওয়ামী লীগের দোষর যারা আছে, আওয়ামী লীগের লেসপেন্সার যারা আছে, তাদেরকেও চাকরিচ্যুত করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও ফেসিবাদের আখড়া তৈরি হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, তাদেরকে চিহ্নিত করে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আপনার নিশ্চয়ই মনে আছে 29 আগস্ট, গত 29 আগস্ট সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নূর সহ আমাদের উপর সেনাবাহিনীকে নির্মমভাবে হামলা করেছিল। 39 দিন পরে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মিলে একটা বিচার বিভাগের তদন্ত যে গঠন করা হয়েছে, আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে। আপনারা চিন্তা করেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই একটা পুলিশ সদস্য, একটা কনস্টেবল, একটা এসআই, একটা ওসি, একটা ডিসিএসপি যার বিরুদ্ধেই ন্যূনতম অভিযোগ এসেছে, তাকেই আমরা বরখাস্ত হতে দেখেছি। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, দৃশ্যমান ভিডিও ফুটেজ থাকার পরে এখন পর্যন্ত আমরা সেনাবাহিনী কনস্টেবল থেকে শুরু করে কোন কমান্ডিং অফিসারকে আমরা গ্রেপ্তার হতে দেখি নাই। আমরা সেনাবাহিনী আমরা বারবার বলি, আমাদের আস্থার জায়গা, বর্ষার জায়গা, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন। এই যে ডিজিএফআই, এই যে মেজর জেনারেল কবিররা, যারা গত 17 বছর যাবৎ শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষা না করে, প্রতিরক্ষার দায়িত্ব রক্ষা না করে, এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে বিরোধী দলের রাজনীতি করেছে, তাদেরকে দমন পীড়নের জন্য তারা কাজ করেছে। আমরা কোনোভাবেই মনে করি না একটা সেনাবাহিনীর কোনো কাজ ডিজিএফ এর কাজ এগুলো হতে পারে না। আমরা আজকের এই প্রতিবাদ থেকে আবারও বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে সেনা হেফাজতে থাকা 14 জন কর্মকর্তাকে আদালতে প্রেরণ করতে হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা আমাদের বিজ্ঞ প্রসিকিউটর আছে, আমরা মনে করি তাদের নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে যারা দায়িত্বরত আছে, তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। একই সাথে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, সিডিসি যে সকল জায়গায় মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত কর্মকর্তা রয়েছে, তাদেরকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করে
আইনের আওতা নিয়ে আসতে হবে। আমরা একটা কথা বারবার বলি, দেখেন একজন মানুষকে খুন করবে কিন্তু সে সেনাবাহিনী বিজিবি হয়ে গেলে সে পার পেয়ে যাবে, এমন একটা রাষ্ট্র আমরা অভ্যুত্থানের পরে স্বপ্ন দেখি না। ডিজিএফ একজন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, যিনি প্রায় 17 থেকে 18 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শুনতে পেয়েছি কোর্ট মার্শালে নাকি তাকে 6 মাসের সিনিয়রিটি ক্যান্সেল করা হয়েছে। এটা কোনো বিচার হতে পারে? সেনাবাহিনী যে সদর দপ্তর থেকে যে গতকালকে বলেছেন তারা ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে কম্প্রোমাইজ করবে না, সেই বক্তব্যের সাথে কিন্তু তাদের অ্যাক্টিভিটি সাংঘর্ষিক। আমরা সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এই সকল যারা কালপিট রয়েছে, মেজর জিয়াউল থেকে শুরু করে তারেক সিদ্দিকী, মেজর কবির, আরেকটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, মেজর জেনারেল কবির এমন একটা লোক, তিনি সিটিআইবির প্রধান ছিলেন, ডিরেক্টর ছিলেন। যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, সেই একই বিমানে মেজর জেনারেল কবির আহমেদ ছিল। কিন্তু আজকে তিনি শেখ হাসিনা পালা গেলেও সেই বাংলাদেশের নিরাপদ হয়ে গেছে। কারা তাকে আশ্রয় দিচ্ছে, কারা তাকে বস্ত্র দিচ্ছে? আমরা সেনাবাহিনী এবং বিজিবির প্রতি আহ্বান জানাই, বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে যেন এই সকল সেনাবাহিনীর কর্মকর্তা ঢুকতে না পারে। আমরা একই সাথে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ, জুলাই গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে গুলি করেছে, র্যাব নির্বিচারে গুলি করেছে, ডিবি নির্বিচারে গুম খুন করেছে, তখন আমরা দেখতে পেয়েছি দেশপ্রেমিক সেনাবাহিনীর বৃহৎ একটা অংশ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন মিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে সেনাবাহিনী তাদেরকে প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা দেখতে পেয়েছি কুমিল্লাতে সেনাবাহিনী আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে ছাত্র জনতার দ্বারা সাথে কাঁধে কাঁধ মিলে প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা সেই সকল দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্যালুট জানাই, তাদেরকে সম্মান জানাই এবং রাষ্ট্রভাবে তাদেরকে পুরস্কার দেওয়ার আহ্বান জানাই। একই সাথে যাদের কারণে আজকে সেনাবাহিনীকে নিয়ে মানুষ স্পষ্ট করার সুযোগ পেয়েছে, যাদের কারণে আমাদের পবিত্র বাহিনী কলঙ্কিত হচ্ছে, তাদেরকেই সেনাবাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদের কলঙ্ক মোচন করবে, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আগত সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ জানাচ্ছি তারা সময় আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।